হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি ফ্যাক্ট। আজ আমি তোমাদের কাছে দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায়ের 19 শতকে বাংলার শিক্ষা সংস্কারের বৈশিষ্ট্য পর্যালোচনার ক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার যে দ্বন্দ্ব সেই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তবে তোমরা বুঝতে পারবে যে এই যে শিক্ষা সংস্কারের বৈশিষ্ট্যর পর্যালোচনাটা মেন কি সেই বিষয় তোমাদেরকে আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। তা এই যে তোমরা আগের ভিডিওতেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছিলে যে এই যে শিক্ষার যে বৈশিষ্ট্য বা পর্যালোচনার ক্ষেত্রে কিভাবে আমাদের কাছে উঠে আসছে প্রাচ্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা, এবং আগের ভিডিওতেই একটু হলেও তোমাদের কাছে আভাস এসেছিল যে এই প্রাচ্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষার মধ্যে একটা দ্বন্দ্বের বিষয়। তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তবে তোমরা অবশ্যই সেই ব্যাপারটা লক্ষ্য করতে পারবে। তো তোমাদের তার জন্য অবশ্যই আমার আগের ভিডিও দেখতে হবে। তা আমি আজ আমার যে ভিডিওর মেন বিষয়বস্তু যে এই যে শিক্ষার ক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্যের যে ব্যাপারের যে অন্তর্দ্বন্দ্ব সেটি কি সেই বিষয়ে আলোচনা করা। আমার ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে তো জানাবেই। তোমাদের যদি এই ভিডিওতে কোনো প্রশ্নের অসুবিধা হয় বা আমি এখন যেই বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টিও বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই সেটি কমেন্ট করে জানাবে। আমি যথোপযুক্ত চেষ্টা করব তোমাদের সেই অসুবিধার সমাধান করে দেওয়া। বা অন্য কোনো বিষয় পড়ার অন্য কোনো বিষয় মানে এই সাবজেক্টের যদি অন্য কোনো প্রশ্ন নিয়েও তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তবেও তোমরা সেই কমেন্টে জানাতে পারো, সেই প্রশ্নও সমাধান করে দেবো আমি। আজ আমি তাহলে আমার টপিক নিয়ে আলোচনা শুরু করি। তোমাদেরকে প্রথম আমি আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে প্রাচ্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষার যে প্রথম বিভেদ সেটা কিন্তু 1813 খ্রিস্টাব্দেই আমাদের দেশে চলে আসে। মূলত যারা মাতৃভাষার মাধ্যমে শিক্ষা চর্চার কথা বলতেন তাদের বলা হতো প্রাচ্যবাদী, এবং যারা ইংরাজি মাধ্যমে শিক্ষা চর্চার কথা বলতেন তাদের বলা হতো পাশ্চাত্যবাদী। জেমস প্রিন্সেস, কোলব্রুক, উইলিয়ামসন প্রমুখ প্রাচ্যবাদীদের দাবি করেন যে মাতৃভাষার মাধ্যমে বিদ্যাচর্চা স্বাভাবিক প্রক্রিয়া। অর্থাৎ প্রাচ্যবাদীদের যদি কিছু নাম উল্লেখ করতে বলে তবে আমরা বলতেই পারি যে জেমস প্রিন্সেপ, কোলব্রক বা উইলিয়ামসন এরা উইলসন এরা কিন্তু প্রাচ্যবাদী অবশ্যই। তাহলে প্রাচ্যবাদী শিক্ষায় অর্থাৎ যারা মাতৃভাষার যে শিক্ষা সেটাকে যারা সমর্থন করে সেটি হলো প্রাচ্যবাদী সমর্থক। পক্ষান্তরে আবার মেকলের মতো প্রাচ্যবাদীদের দাবি কিন্তু নস্যাৎ করে দেয়, অর্থাৎ প্রাচ্যবাদীদের দাবি তারা মানে না, এবং তারা উল্লেখ করে যে শিক্ষার মাধ্যম অবশ্যই ইংরেজি হওয়া উচিত। আধুনিক ভারতের শিক্ষা চর্চার ইতিহাসে কিন্তু এই বিষয়টি প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদীর বিতর্ক নামেও অভিহিত হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ অ্যাঞ্জেলিস্ট এবং ওরিয়েন্টালিস্ট কন্ট্রোভার্সি নামেই এটা অভিহিত হয়েছিল। পাশ্চাত্যবাদী বনাম প্রাচ্যবাদীর যে এই শিক্ষা বিতর্ক এটা 1835 খ্রিস্টাব্দ অবধি পর্যন্ত চলেছিল। সেক্ষেত্রে এইবার তাহলে আমরা প্রাচ্যবাদী আর পাশ্চাত্যবাদীর যে মূল যে আলোচনা সেইখানে ফিরে আসি। তাহলে তো তোমাদের কাছে এই কনসেপ্টটা তো ক্লিয়ার হলো যে প্রাচ্যবাদী বা পাশ্চাত্যবাদী ব্যাপারটা কি এবং এইটা কোথা থেকে উঠে এসেছে এবং কতদিন অবধি এটা চলেছে। এবার তাহলে আমি মূল যে দ্বন্দ্ব সেখানে আসি। তা বলছে যে 1813 যে সনদ আইনটা হয়েছিল সেখানেই কিন্তু প্রথম সরকারি তরফে ভারতের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা মতো বরাদ্দ করা হয়েছিল।
এবং এটি কিন্তু ভারতের শিক্ষা বিস্তারে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। অর্থাৎ 1813 খ্রিস্টাব্দে কিন্তু ভারতের যে শিক্ষা, সেটা তোমাদের আগের ভিডিওতেও বলা হয়েছে যে শিক্ষাক্ষেত্রে 1 লক্ষ টাকা মতো কোম্পানিকে, যে ভারতের যে গভর্নর, সে বলা মানে আর কি শিক্ষার ক্ষেত্রে অনুদান দেওয়ার কথা বলা হয়েছিল এবং বরাদ্দ করার কথা বলা হয়েছিল। সে সূত্রেই ভারতের শিক্ষা বিস্তারে তখন থেকে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।